নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমার সকাল থেকে শরীরটা একটু ওপর নিচ তো করছেই। আগের দিন রাত্রেবেলায় মোটেই ঘুম হয়নি, কিন্তু এখন যা হোক তবু ঠিক আছে। মোটামুটি এখন বেলার দিকে দিনটা ঢলেনি, সকালবেলাই আছে। শ্বশুরমশাই চলে এসেছেন ওপরে, বাজার টাজার করে তারপর জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপর উনি ওপরে এসেছেন। সকালবেলায় উনি বাজারে গেছেন, সেটার কারণ হিসেবে উনি ওপরে এসে আমাদের যা বললেন সেটা হচ্ছে যে উনি সকালবেলাতে উঠে ছেলেকে ফোন করার উদ্যোগ করছিলেন এই জন্য যে যা একটু বাজার যা, পাঁঠার মাংস নিয়ে আয়। তো তাতে করে ফোনটা খুঁজে পাচ্ছিলেন না, তখন নাতনিকে ডেকেছেন। নাতনি তখন জিজ্ঞেস করেছে কি জন্য বাবাকে ফোন করবে, বাবা কাল রাত 3টে পর্যন্ত নিচে ছিল, তুমি এখন কেন বাবাকে ফোন করবে, মা বাবা এখনো ঘুমোচ্ছে। তখন বলেছে যে না, আমি আসলে বলতাম যে একটুখানি বাজার যেতে। তো বলেছে না, আমার বাবা পাঁঠার মাংস কিনতে বাজার যেতে পারবে না। টুপুর বলেছে আমার বাবা খুব ক্লান্ত, আমার বাবা মা দুজনেই ঘুমোচ্ছে, আর তোমার এই বয়সে আর পাঁঠার মাংস খেতে হবে না। নাতনির কাছে ধমক খেয়ে দাদু কাঁচুমাচু করে মেনে নিয়েছে যে বাবাকে আর ফোন করতে হবে না, কিন্তু পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছাটাকেও দমন করতে পারেননি। আর বাজার যাওয়ার একটা ছুতো খুঁজছিলেনই, সেই জন্য নাতনির কথাটার উপর ভর করেই তিনি বাজারে চলে গেছেন। তাতে আবার নাতনি তার উপর খেপে গেছে। যাই হোক, এ খেপা খেপি চলছেই। এক্ষুনি খেপে যাবে, এবার এক্ষুনি ভালোবেসে আদর করে কাছে টেনে নেবে। এই গল্প আমাদের বাড়িতে রোজ চলে। আজকে বাগান থেকে একটু পুদিনা পাতা নিয়ে এলাম, নিয়ে ওই যে ড্রিঙ্কটা যেটা বানাই, পুদিনার ফ্লেভারটা আমার এত ভালো লাগে। আর পুদিনা নিজে অত্যন্ত উপকারী একটি জিনিস সেহেতু এটা একটু মিশিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এটা একটু ভেজানো থাকবে, তারপর বরং একটু খাওয়া যাবে। তো জলখাবার খাওয়া হয়েছে যেগুলো, সেগুলো একটুখানি মেজে নিই। মিনামাসি আসতে আজকে একটু দেরি করছে, কিন্তু ঠিক আছে, এসে যদি এই দেখে যে এটা মাজা রয়েছে তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে। কারণ এখন 75 হার্ট চলছে আমার, নির্দিষ্ট সময়ে খাবার খাওয়াটাও তো খুব জরুরি, বলুন। এখন এই সমস্ত কাজগুলো ও সিঙ্কে রেখে করতে গেলেই ওর রান্নায় কিন্তু দেরি হবেই হবে। বুড়ো মানুষ যথেষ্ট পরিমাণ তাড়াহুড়ো করে কাজ করবার চেষ্টা করে, কিন্তু গতি তো একটু ধীর হয়ে গেছে, সে তো প্রকৃতির নিয়মেই হয়েছে, তাই না? যাই হোক, এবার বারান্দাতে এই জিনিসপত্রগুলো একটু করে নিয়ে আমার একটু গাছগুলোতে জল দিতে হবে। আজকে একটু পাইপ দিয়ে জল দেবো ভাবছি। গাছগুলো কেমন যেন একটু ধুলো ধুলো পড়ে গেছে বলে মনে হচ্ছে। বাইরে বৃষ্টি হলেও ভেতরে তো আর বৃষ্টির কোনো প্রভাব আসে না। আর বেশ কিছুদিন কিন্তু ঝাপট দিয়ে বৃষ্টি, মানে যেটাকে ছেঁচা বৃষ্টি বা ছাঁটের বৃষ্টি, সেটা হচ্ছে না, যার ফলে গাছগুলোতে একটু ধুলো পড়েছে। আর তাছাড়াও আমাদের একেবারে রাস্তার ধারে বাড়ি, তো গ্রিলগুলোও না কীরকম যেন একটা সাদা সাদা হয়ে যায়। এইরকমভাবে জল দিলে এক ঢিলে সব পাখি মরে। শুধু একটাই জিনিস যেটা একটু খারাপ হয়, সেটা হচ্ছে টবের মাটি ধুয়ে নিচে পড়ে যায়, সেই জন্য একটু অসুবিধে হয় পরবর্তীকালে এই বারান্দাটাকে ক্লিন করতে। এবং যদি আমি এক নাগাড়ে টানা এইভাবে করে পাইপ দিয়েই জল দিই, তাহলে কিন্তু আমাকে 2-3 সপ্তাহের মধ্যে মাটি আর একটু করে করে টবেতে দিতে হবে। সেদিক থেকে দেখতে গেলে ওই আমার মগে করে জল দেওয়াই ভালো। আর তাছাড়াও প্রত্যেক দিনই কিন্তু সব গাছে সমান পরিমাণ জল লাগে না। মগ দিয়ে দিলে সেই নিয়ন্ত্রণটা রাখা যায়, কিন্তু পাইপ দিয়ে দিলে সেটা হয় না আর কি। তো যা হোক, দেখতে দেখতে আপনাদের সাথে বকবক করতে করতে আমার জামা কাপড় গোছানোটাও কমপ্লিট হয়ে গেল, এবং ইতিমধ্যে আমার এই যে জলটা সেটা ভিজেও গেছে। এবং আজকের দিনে মিনামাসি এখনও আসেনি। যখন এই জিনিসটা আমি ছাঁকছি তখন বাজে প্রায় 10টার কাছাকাছি, কিন্তু মিনামাসি আজকে এখনও আসেননি। আমার শ্বশুরমশাইকে চা করে দিয়েছি, উনি চা খাচ্ছেন, কিন্তু এখনও উনি ওখানেই আছেন। ওনাকে নাতনির সাথে বসিয়ে দিয়ে আমি টুকটুক করে এই সমস্ত কাজগুলো করছি। একটু আগে নাতনির সাথে বেশ একটু মানে রাগারাগি পর্যায় হয়েছিল, মানে মেয়েই করেছিল, দাদু করেননি, কিন্তু এখন আবার ভাব হয়ে গেছে। যাই হোক, বেশ খানিকক্ষণ পরে আবার নিচে এলাম, এসে দেখছি ওপর থেকে আমার শ্বশুরমশাই এসেছেন, স্নান করেছেন, এবং এই ঘরটাতে তার পুজো জপ সব হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরা সবাই খুব ভালো আছি। আজকে গুরু পূর্ণিমা, আপনাদের সবাইকে গুরু পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা জানাই। আপনারা সবাই গুরুর কৃপাধন্য হয়ে উঠুন। জীবনে চলার ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে বলুন, মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন গুরু সবার আগের গুরু তো অবশ্যই মা। সব থেকে আগে পরে প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষাগুরু এবং আধ্যাত্মিক গুরু। তো আমরা এখন সেই আধ্যাত্মিক গুরুর কাছেই যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমার উল্টো দিকে যত বন্ধু আছেন সবার জন্যই চাই যে প্রত্যেকের জীবনে একটা আধ্যাত্মিক গুরু যেন আসেন।
এই আধ্যাত্মবাদকে অস্বীকার বহুজনেই করতে চান, কিন্তু একটা সময় পরে গিয়ে এইটার যে কি মহিমা সেটা সবাই বুঝতে পারেন। ঈশ্বরের অসীম কৃপা যে আমার মেয়ে ক্লাস 10 হতে হতেই সেই গুরুর আমি তার শরণাপন্ন করে দিতে পেরেছি, যার ফলে আমি আজকে আমার মেয়েকে নিয়েই যাব শাহুডাঙ্গি রামকৃষ্ণ আশ্রমে। আমার শ্বশুরমশাইও আমার সাথে যাবেন। সে বইগুলো পড়েছে এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি দীক্ষা নেবে বা দীক্ষা নেবে, সে বলেছিল হ্যাঁ আমি নেব। এটা যে ওকে পরবর্তীকালে কত সাহায্য করবে, যত বয়স বাড়বে, যত অভিজ্ঞতা বাড়বে, তত ও নিজেই বুঝতে পারবে। তো যাই হোক, আপাতত আমরা আমাদের টুকুরের মা বাবা কখনোই আমরা চাইবো না যে বল ঢুকেছে। বাবা বল ঢুকেছে, তাহলে একটু নিচে কলিং বেলটা বাজাও, দেখো আন্টি খুলে দেবে। তারপর কোথায় ঢুকেছে? আচ্ছা যাও যাও, আমি দেখছি। দুষ্টুমি করো না বাবা, দুষ্টুমি করো না, ফুল ছিল না বাবা আমার, লক্ষ্মী বাবা আমার। তো আমরা টুকুরের বাবা মা, আমরা সবসময় টুকুরের ভালো চাইবো সব দিক থেকে। এখন আপাতত বাচ্চাগুলো পেয়েছো বাবা? কোথায় দেখ তো। বাবা সাপ আছে, সাবধান। সবাই ঢুকেছিস কেন? সবাই ঢুকিস কেন বাবা? সবাই ঢুকিস না, সবাই ঢুকিস না বাবা মা। বাবা ওদিকটা যাস না কিন্তু। আয় আয় আয়, বেরিয়ে আয়, বেরিয়ে যাস না বাবা, আমার ভয় লাগছে। এদিকে আয়, বাস্তু সব আছে, সাবধান। এইভাবেই ওদেরকে প্রতিহত করতে হবে। একবার জামরুলের সন্ধান পেয়ে গেলে লাল জামরুল, আর এদের আটকানো যাবে না। কিন্তু বাস্তু সব তো সত্যি আছে, এটা তো আর মিথ্যে নয়। পূর্ণিমার জন্য আমি পরলাম এই শাড়িটা, হচ্ছে বাটিক সিল্ক, পিওর সিল্কে বাটিক আর কি। আমার এই ধরনের শাড়ি না ভীষণ পছন্দের, বেশ কয়েকটা রয়েছে। এবারে পুজোতেই আমি ভেবেছি অনেকগুলো থাকা সত্ত্বেও একটা অন্য কোনো রঙের বা একটু হাটকে রঙের আমি আবার একটা বাটিক সিল্ক নেবো পিওর সিল্কের মধ্যে, কারণ এই শাড়িগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের। এই শাড়িটা অনেক দিনের, সেবার টুপুর যখন ভর্তি হয়েছিল স্টেপ কিডসে সে বছর কেনা রাখিস বুটিক থেকে। রাখির শাড়ি বোধহয় আমার কাছে খুব বেশি একটা নেই, রাখি বুটিক শিলিগুড়ি নাম করে একটা বুটিক, তো খুব ভালো শাড়ি ওদের থাকে, তো সেখান থেকে এটা কেনা হয়েছিল। শাড়িটা এত সুন্দর, এখনও মানে একই রকম যা হয় আর কি, যত্নে রাখলে সিল্কের শাড়ি বছরের পর বছর টিকে যায়। সৌভাগ্যক্রমে আমার মেয়েরও এই শাড়ির রঙটা বা শাড়িটা খুব পছন্দ হয়েছে। দেখি এবার যদি সম্ভব হয় টুকুরকে এরকম কোনো রঙের একটা সিল্কের শাড়ি কিনে দেবো। তো যাই হোক, আপাতত চলুন তাহলে, আর সময় নেই, এবার যেতে হবে। রিজনেবল রেটে যে আমাকে এরকম শাড়ি দিতে পারবেন তারা আমার সাথে যদি কোনোভাবে মানে কিছুতে যোগাযোগের মাধ্যম থাকে, তেমন হলে ইনস্টাগ্রামে ফটো পাঠাতে পারেন। যাদেরটা সব থেকে বেশি পছন্দ হবে আমি কিন্তু তাদের কাছ থেকেই নেব। তো আমি নিজের উপার্জনে, কারণ এ ও সে আমাকে অনেকেই দিচ্ছে, কিন্তু আমি নিজের উপার্জনে এবার বাটিক সিল্কই কিনবো একটা নিজের জন্য পুজোতে। শাড়ি পরতে কতদূর পারবো জানি না, কিন্তু কিনে রাখবো। এই সুযোগেই অনেক নতুন স্টক আসে, কিনে রাখলে পরবর্তীকালে কাজে লাগবে, এই আর কি। আর আমার যা আলটিমেটলি ঘুরিয়ে ফিরে সবই মেয়ের, সুতরাং কিনে রাখা যেতেই পারে। আপনাদের সামনে এসে কথা বলা এবং রেডি হয়ে বেরোনোর মধ্যবর্তী বেশ কিছুটা সময় তো কেটে গেছে। এর মধ্যে কথোপকথনে আমাদের যাত্রাপথ কিন্তু কিছুটা বদলে গেছে। যাচ্ছি আমরা ঠাকুরের বাড়িতে, এটা ঠিকই, তবে যাচ্ছি শাহুডাঙ্গিতে নয়, প্রধান নগরে বেদান্ত আশ্রমে। সেখানে আমি কিছুদিন আগে মাকে নিয়ে প্রথমবার গেছি। আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আমার শ্বশুরমশাই এখনও পর্যন্ত সেইটা দেখেননি। তা আমি বললাম তাহলে চলুন আমাদের সাথে, আজকে প্রথমবার ঠাকুরের ওই বাড়িটাও একটু দেখে আসুন। তা উনি রাজি হলেন। তা প্রথমে একবার বলেছিলেন যে শাহুডাঙ্গিই যাব, যেহেতু আমরা বেলুড়ে দীক্ষিত। তো পরে আবার নিজেই বললেন সবই তো ঠাকুর, সেই বেলুড় হোক আর বেদান্ত। তো যাই হোক, তা সুনীলদার ছেলেটাকেও পাওয়া গেল, সুনীলদাকে পাওয়া যায়নি। তো আমাদের বাড়ির সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা শুরুতে বুঝতে পারছিলাম না যে কোথায় কেন এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। পরে বুঝলাম সহযোগ সেন্টারেও আজকে গুরু পূর্ণিমার জন্য ওদের বিশেষ একটা সমাবেশ হয়েছে, একটা বিশেষ প্রার্থনা, তাতে বহু মানুষ এসেছেন। ওই যে জায়গাটা তো খুব একটা বড় কিছু নয়, সেটা ছাপিয়ে রাস্তা পর্যন্ত চলে এসেছে মানুষজনের সংখ্যা। তো এখন আমার শ্বশুরমশাই বলছেন ঠাকুরের বাড়ি যাচ্ছি, খালি হাতে তো যাব না,
কলেজ পাড়াতে একজন ভদ্রলোক, তিনি আম নিয়ে বসেছেন। তাকে আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, বাবা আম কত করে? ছেলেটি চোস্ত হিন্দিতে বলল, মানে লোকটি, ইয়ে এত টাকা কিলো হ্যাঁ, অত টাকা কিলো হ্যাঁ। আমার শ্বশুরমশাই একটু খেপে বলে, বাংলা বলতা হ্যাঁ, যদি না বলতে পারতা হ্যাঁ তো তোমার কাছ থেকে নেবো না, তুমি বিহারে গেলে আমাদের সাথে বাংলা মে বাত করেগা। বলে আমার শ্বশুরমশাই বললেন, চল তো বাবা, এখানে নেবই না। যদিও রাস্তায় অনেকগুলো আমের স্টল, এখন তো সব জায়গাতেই শুধু আম এবং আম, তো অনেকেই পেরোলো। তো এই ছেলেটি বলল যে যেখানে যাচ্ছি তার আশপাশেও প্রচুর রয়েছে দাদু, আর দাঁড়াতে হবে না, চলো আমরা ওখান থেকেই কিনবো। তো এখন মহানন্দা ব্রিজের উপর দিয়ে পেরোচ্ছি এবং পাহাড় দেখা যাচ্ছে, মানে মেঘের সাথে পাহাড় মিশেই রয়েছে। এত সুন্দর লাগছে আজকে, যে আবহাওয়াটা এত ভালো। গুরু পূর্ণিমার জন্য যখন ফিরতি পথে চাঁদ দেখছিলাম, ব্লগ করতে ভুলে গেছি, মুগ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, পাহাড়টা দেখে খুব ভালো লাগলো এবং দৈবক্রমে ব্লগটার কথাও মনে আছে। এখন প্রায় পৌঁছে গেছি, সেই জন্য আমার শ্বশুরমশাই নিজে নামলেন আম কিনতে। আমি যেতে চেয়েছিলাম, আমাকে বলছেন, আমি একদিন অবশ্য পোকা আম নিয়ে এসেছিলাম, এটা ঠিক, বলছে তুমি আম চেনো না, তোমায় আম আনতে হবে না। বলে আমি আবার ছেলেটাকে বললাম, যা তো বাবা, দৌড়ো দৌড়ো দাদুর পেছনে দৌড়ো। ছেলেটা আবার দৌড়ে দৌড়ে গেল। তো একটা ভালো জিনিস আসার সময় দেখেছি জানেন, সেটা হচ্ছে যে ভেনাস মোড়ে পুরো কিন্তু তুলে দেয়নি, ফুটপাত খালি করেছে ঠিকই, কিন্তু গাছের দোকানগুলো ফুটপাত ছেড়ে দিয়ে নিচে কিন্তু বসেছে। খুব আনন্দ হলো যে ওখানে গিয়ে আবার আমি গাছ কিনতে পারবো। দেখতে দেখতে বকবক করতে করতে পৌঁছেই গেলাম রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে। দিনের বেলায় আমিও কিন্তু এই প্রথমবার আশ্রমটাকে দেখছি। মাকে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, অতটা বাইরেটা ভালো বুঝতে পারিনি। বুঝলাম যে এখনও কাজ চলছে, একদম দস্তুর মতো একটা আশ্রম যেরকম হয়ে থাকে সেই রকমই। শাহুডাঙের সাথে পার্থক্য হচ্ছে শাহুডাঙে ভীষণ বেশি মেনটেইনড, মানে অত্যন্ত ওয়েল মেনটেইনড, কিন্তু এটা তার ততটা নয়। বাইরের জায়গাগুলো জঙ্গল হয়ে রয়েছে, ওখানে ইচ্ছে করলে খুব সুন্দর বাগান করা যায়, তবে আজ নয় কাল নয় পরশু তো হবেই। কিন্তু অন্যান্য ব্যবস্থাপনা 16 আনার ওপর 18 আনা। বহু মানুষজন আসেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে, দারুণ কিচেন। আর সত্যি কথা হচ্ছে ঠাকুরের মূর্তিটা এত সুন্দর, কি যে বলবো। আর এই জায়গাগুলো আরেকটু হয়তো রক্ষণাবেক্ষণ করা যায়, তবে সেটা নিশ্চয়ই আজ নয় কাল হবে। আর এই কাঁঠাল গাছটা আগেরবার দেখেছিলাম গোড়া থেকে একেবারে কাঁঠাল ধরে রয়েছে, এখন কাঁঠাল মাত্র একটি রয়েছে, অন্তত আমি তাই দেখতে পেলাম। যাই হোক, সিঁড়িগুলো খুব সুন্দর, একদম ছোট্ট ছোট্ট, মানে কোনো মানুষের, মানে কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষেরও এই সিঁড়ি ভাঙতে কোনো কষ্ট হবে না। এবং তারপর পৌঁছে গেলাম ঠাকুরের কাছে। তখন সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। আমরা বাইরে থেকে যারা সন্ধ্যারতি করছে তাদের পুরোটা দেখতে পেলাম না, কারণ এখানে তো একটি দরজা কোলাপসেবল গেট দিয়ে থাকে এবং এটুকুই শুধুমাত্র দেখা যায়। যিনি আরতি করছেন তার বিভিন্ন রকম শারীরিক মুদ্রা, সেগুলো আমরা কেউ দেখতে পাইনি, মানে অন্তত আমরা তো দূরে বসেছি সেহেতু পাইনি, কিন্তু ঠাকুরকে নিবিষ্ট মনে দেখেছি এবং ডেকেওছি যে ঠাকুর তুমিই তো পরম ব্রহ্ম, তুমিই তো আমাদের গুরু, তোমার জন্যই তো আশা। মেয়ে কেন জানি না শিশুদের রামকৃষ্ণ, শিশুদের সারদামণি এই বইগুলো নিয়ে এসেছে। যারা দীক্ষা নিতে চান তারা অন্যান্য বই তো পড়বেনই, তার সাথে সাথে এই দুটো বইও যদি পড়েন, বা এই 3টে বই, বিবেকানন্দের বইটাও রয়েছে, সেগুলোও যদি পড়েন তাহলে অনেকটা জানা হয়ে যাবে। খুব ভালো লাগলো, অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা 2-1, তার কম তো নয়, বেশি হবে। তারপরে আমরা বেরোলাম। মাঝখানে আমার শ্বশুরমশাই একটু কোমরে যন্ত্রণা করছিল একভাবে বসে থাকাতে, তাই জন্য বেরোতে হলো, না হলে হয়তো বা আমরা আরেকটু বেশি সময় থাকতাম। এবং তখনও উপাসনা এবং উপাসনা গীত গেয়েই চলেছেন একজন ভদ্রলোক। এখানে আমি একটু দূরে ছিলাম, সেই জন্য বুঝতে পারিনি যে ওরা কী করছিল। পরে বুঝলাম যে ওরা প্রসাদ খাচ্ছিলেন, ওদের আজকে গুরু পূর্ণিমার জন্য প্রসাদ বিতরণ হচ্ছে। ছোট্ট ছোট্ট শাল পাতার যে খুঁড়িগুলো, তাতে করে করে প্রসাদ দিচ্ছিল, ভালো লাগলো। তারপর বাড়িতে এলাম, এসে এবার রাজেশ ছেলেটা যাবে, সেই জন্য এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে ও আমাকে চাবিটা দিয়ে, মানে গাড়ির চাবিটা দিয়ে বেরিয়ে যাবে, আমাকেও ঘরটা তালা দিতে হবে। দীর্ঘক্ষণ ব্লগ করিনি, এখন একেবারে মাথার উপরে ঝুঁটি দিয়ে বসে আছি, কারণ মাঝখানে অনেক কিছু করেছি, কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে টিপটা খুলতে। ভাবতে পারবেন এই অবস্থায় আমি ব্যায়ামও করে ফেলেছি, অন্য জামা পরে অবশ্যই, ঘেমে চুমে একাকার হয়ে, তারপর সেগুলো সব ছেড়ে টেড়ে
তখন যখন এখন ব্লগ করতে বসেছি তখন দেখছি আমার কপালটাতে এখনও টিপটা রয়ে গেছে। তো যাই হোক, তারপর টিপটা খুলে এলাম, এসে এখন কিন্তু অনেকটা রাত। এখন আমরা বুকিং করছি যেখানে আমরা ঘুরতে যাব, সেই প্রথম যে জায়গাটিতে যাব সেটার হোটেল বা এয়ারবিএনবি যাই পাওয়া যায়। কিন্তু সেটা পাওয়া যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধে তৈরি হচ্ছে, কারণ আমরা আমাদের মন মতো পাচ্ছি না। যেগুলো বাজেটে কুলোচ্ছে সেগুলো বধূবাবুর পছন্দ হচ্ছে না, লোকেশনটা অনেক দূরে বা লিফট নেই। এখন হাসছি এই জন্য যে যেটা পছন্দ হচ্ছে সেগুলো সব ভেজ রেস্টুরেন্ট আর কি। আমাদের শ্বশুরমশাই যেহেতু আছে, আমরা তো বারবার করে ওনাকে নিয়ে বেরোতে পারবো না। কিন্তু পুজোর সময় ভদ্রলোক প্রত্যেক দিন ভেজ খাবেন রাত্রেবেলায় বা দিনের বেলায় কোনো একটা সময়, বেচারার মুখের দিকে তাকানো যাচ্ছে না। যেই রেস্টুরেন্ট বা যেই হোটেল পছন্দ হচ্ছে সব দিক থেকে, যেখানে লিফট আছে, আমার শ্বশুরমশার জন্য সুবিধাজনক, আসল যে ভ্রমণ গন্তব্যগুলো সেগুলো থেকে খুব একটা দূরে নয়, সব ঠিকঠাক হচ্ছে, বাজেটও ঠিকঠাক। কিন্তু সবার শেষে দেখা যাচ্ছে ও তুতি, এটা ভেজ হোটেল, এই বলে বলে কতগুলো যে ক্যান্সেল হলো। যাই হোক, তারপরে আজকে সেই সিদ্ধান্ত হলো না। আজকে যাই হোক, সেই দিন নয় যে সিদ্ধান্ত যেদিন হবে, মানে এক এক দিন হয় না যে হুট করে সব কাজ হয়ে যায়। মাঝখানে একটা দিন হয়েছিল, সমস্ত মানে যাতায়াত যত টিকিট সব একদিনে হয়ে গেছিল। সেই দিনে সেই যে ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ছিলাম, সে মধ্যে যদি আমরা হোটেলগুলো করে নিতে পারতাম দিব্য হয়ে যেত। কিন্তু ওই যে হাতের কাজ ফেলে রেখেছিলাম, যার ফলে একটু দেরি হলো। ঠিক আছে, কি আর করা যাবে, আজ নয় কাল নয় পরশু তো হবেই। কিন্তু ওই যে দেরি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে একটা শান্তি তো নেই, সেটাই আর কি। আসলে সময়ের কাজ সময় না করলে যা হয় আর কি, সেটাই। তৎক্ষণাৎ হোটেলটা তো বুক করা হয়নি, মানে হোটেলগুলো আর কি, দুটো জায়গায় যাব, দুটো হোটেলই বুক করা হয়নি। এখন আজকে বসা হয়েছে সারাটা সন্ধে, মানে ওখান থেকে ফেরত আসার পরে এক টানা আমরা সেটা নিয়ে যুদ্ধ করে গেলাম, কিন্তু আলটিমেটলি কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না। সেটা হয়তো বা ভয়েস ওভারে বলেওছি, তবে যা হবে ভালোই হবে। আমি এয়ারবিএনবি চাইছি, আমি দুটো শহরে যে থাকা, দুটোই কিন্তু আমি এয়ারবিএনবি চাইছি। অ্যাকচুয়ালি থাকা তিনটে শহরে, কিন্তু একটা বুকিং হয়ে গেছে, সেটা হোটেল। কিন্তু মূলত যে দুটো জায়গায় বেড়াতে যাওয়া, সেগুলো কিন্তু সেগুলোতে কোনোটাতেই এয়ারপোর্ট নেই, যার ফলেতে আমাদের যাতায়াত করতে হচ্ছে ট্রেনে। মানে এক জায়গাতে এয়ারপোর্ট থেকে নেমে, মানে কাছাকাছি যে এয়ারপোর্ট আছে সেখান থেকে ট্রেনে চড়ে আমরা প্রথম গন্তব্যে যাচ্ছি, সেখানে 4 দিন মতো থাকছি। সেখানটাতেই মানে দুর্গাপুজোর জন্য এই জায়গাটা বিখ্যাত, দুর্গাপুজো মানে দশেরার জন্য বিখ্যাত অ্যাকচুয়ালি। তারপর সেখান থেকে আমরা ট্রেনে করে আবার দ্বিতীয় গন্তব্যে যাচ্ছি, সেখানে আমাদের 2 দিনের থাকা। তারপর আবার ট্রেনে করে আমরা এয়ারপোর্ট সংলগ্ন যে শহরটি সেখানে যাচ্ছি, সেখানে যেদিন ফ্লাইট তার আগের দিন আসা। তো সেই বুকিংটা আমাদের হয়ে গেছে হোটেল ওই যেদিনকে, মানে আসলে কি জানেন তো, যেদিন বুকিং হচ্ছিল সব যাতায়াতের ইয়েগুলো, ট্রেন ফ্লাইট, সেই দিনই এক ঝোঁকে ওইটা হয়ে গেছে জন্য মানে ওই হোটেলটি হয়েছে। কিন্তু এই বাকি দুটো যে ফেলে রাখা হয়েছিল, সেটা আমরা আজ বসি কাল বসি করতে করতে, কখন আমি বসছি তো সে বসছে না, সে বসছে তো আমি বসছি না, এই করতে করতে আমাদের দেরি হয়ে গেল। এয়ারবিএনবিগুলো পাচ্ছি, হয় এয়ার কন্ডিশনার নেই, না হলে দুটো বেডরুম মধ্যে একটাতে আছে একটাতে নেই, না হলে লিফট নেই, হয়তো বা 3 তলা, কিন্তু লিফট না হলে তো চলবে না, আমার শ্বশুর সাথে পারবেন না, এই সবগুলো ব্যাপার আছে। আর না হলে অনেক দূরে, মানে আমাদের যে জায়গাগুলো ভ্রমণ গন্তব্য, সেগুলো আমার শ্বশুর সাথে যেহেতু খুব একটা গাড়িতে যাতায়াত করতে পারবেন না, বমি টমি হয়, সেই সবগুলো তো মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি। দেখা যাক কী হয়, কিছু তো একটা ভালো হবে, যার ফলেতে ওই জন্যই আমরা একটু হোটেলের দিকে ঝুঁকেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে বাজেটে যেগুলো আসছে সেগুলো কোনো না কোনো দিকে কিছু না কিছু একটা খুঁত থেকেই যাচ্ছে। তো ঠিক আছে, আর কি করা যাবে, এক একদিন যায় হয়তো বা কালকে, কিন্তু বুম্বাদা কাল তো থাকছে না, পরশু দিন আসছে, এসে কতদূর কী করতে পারবে বলতে পারছি না। কালকে থেকে তো সোজা রাস্তা খোলার কথা, কিন্তু কালকে ও ইয়ে করবে, মানে ওখানে স্টে করছে, সেটাই উচিত। তো ঠিক আছে, নাহলে পরশু দিনে কিছু তো একটা ঠিক নিশ্চয়ই হবে। আমি অনেকগুলো স্ক্রিনশট নেওয়া শুরু করলাম যেগুলো আমার ভালো লেগেছে, সে কিছু স্ক্রিনশট নেওয়া শুরু করলো যেগুলো তার ভালো লেগেছে, ওই বেড়াতে যাওয়ার আগে এই আর কি। এখন যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেননি, ভাবছেন পুজোয় যাবেন, প্লিজ সেরে ফেলুন, নাহলে কিন্তু হোটেল পাওয়া খুব চাপ হয়ে যাবে, খুব। তো এই তো, কালকে সোমবার, সপ্তাহের শুরু, ভালো কাটবে আশা করি। আজকে আস্তে আস্তে প্রচুরবার চাঁদটা দেখতে দেখতে ভাবলাম বাড়ি গিয়ে আপনাদের চাঁদটা একটু ব্লগে রাখবো আমার নিজের জন্যই, যে কখনো যদি দেখি আজকে গুরু পূর্ণিমার চাঁদ। কিন্তু বাড়িতে এলাম, আকাশে একটু মেঘ করে এলো, বৃষ্টি হলো, এখনও আকাশে কিন্তু যথেষ্ট মেঘ আছে। যদিও আজকে সারাদিনই বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু বৃষ্টি হয়নি, সন্ধ্যেবেলার পরে একটুখানি করে বৃষ্টি
হলো। এখন আমার কাজ হচ্ছে জামা কাপড় ছাড়া, স্নান করা, এই যে এই জায়গাটাকে একটুখানি ঠাকুরের সামনে করে শুকনো ফুলগুলোকে তুলে দেওয়া, নম করে ঘুমোতে চলে যাওয়া, বাকি সব কাজ করে ফেলেছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।